পুলিশ নিজের আক্রান্ত হওয়ার গল্পটা তৈরিই করে, তারা যাদেরকে পেটাচ্ছে তাদের ওপর আবার ঘাড়ের ওপর মরার ওপর খাড়ার খা দেওয়ার মতো করে তাদের ওপর আবার মামলা করবে বলে। ওই কারণেই পুলিশ এই গল্পগুলো তৈরি করে। এগুলো আমরা আজকে সকালবেলা জন্মাইনি, এগুলো আমরা আজকে প্রথম দেখছি না। আর কোনো সভ্য সমাজে কোনোদিন শুনেছেন পুলিশকে মাঝে মধ্যে ল অ্যান্ড অর্ডার লাগু করার জন্য লাঠিচার্জ করতে হয় ক্রিমিনালদের ওপর? এই ছেলে মেয়েগুলো ক্রিমিনাল। চাকরি যারা চুরি করলো পশ্চিমবাংলায় আজ অব্দি তাদের গায়ে পুলিশদের একটা পালকের বাড়ি লাগলো না, আর যাদের চাকরি চুরি গেল তাদেরকে দফায় দফায় মার খেতে হচ্ছে। এই তারপরে কি কোনো সভ্য সমাজে এরকম লাঠিচার্জ কেউ ভাবতে পারেন যেখানে একটা লোকের মাথা ফেটে রক্ত বেরোবে? মানে মাথা টার্গেট করে লাঠি মারা হয়েছে। তো কোনো সভ্য সমাজে কেউ কল্পনা করতে পারে একজনের চোখ নষ্ট হয়ে যাওয়ার অবস্থা হয়েছে, দরদর করে রাস্তায় পড়ে আছে, মানে হাঁটু থেকে পা পর্যন্ত গলগল করে রক্ত বেরোচ্ছে? কোন দেশের, আমাদের দেশের কোন রাজ্যে, কোন সভ্য সমাজে লাঠিচার্জের ফলে শিক্ষকদের শরীর থেকে এরকমভাবে রক্ত বয়ে যায় রাস্তা দিয়ে? একদিকে 31শে মের মধ্যে বিজ্ঞপ্তি জারি করার জন্য প্রস্তুত হচ্ছে রাজ্য সরকার, অন্যদিকে আবার রিভিউ পিটিশনের কথা বলছে। এই যে যারা আছে তারা রীতিমতো বিভ্রান্ত হয়ে পড়ছে। দেখুন, এর আগের রায়গুলো তো পাড়ার মুদির দোকান থেকে আসেনি, আদালত থেকেই এসছে। আপনি হাইকোর্ট, ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্ট সর্বত্র একই রায় পেয়েছেন। রিভিউ পিটিশন আপনি করুন, কিন্তু ভালো হয় যদি সরকার সেই রিভিউ পিটিশনে এমন কিছু জমা দেয় যা কিনা এর আগে সরকার জমা দেয়নি। তা কি? তা হচ্ছে সেগ্রিগেটেড লিস্ট, চাল আর কাপড় আলাদা করা লিস্ট। সেগ্রিগেটেড লিস্ট সহ যদি সরকার রিভিউ পিটিশন দেয় তাহলে 2 মিনিট লাগবে, আগের রায় খারিজ হয়ে গিয়ে যারা যোগ্য তাদের প্রত্যেকের চাকরি রেস্টোর্ড হয়ে যায়, 2 মিনিট লাগবে। কিন্তু সরকার তা যদি না দেয় তাহলে সরকার, সুপ্রিম কোর্ট কেন, সরকার রাষ্ট্রপুঞ্জে গিয়েও রিভিউ পিটিশন দিতে পারে। তাতে কি আইন পাল্টে যাবে? বলতে এটা খারাপ লাগে, কিন্তু বাস্তবটা তো বাস্তব। তো সরকারের অসুবিধাটা কি আছে? কি চুরির দায় মাথায় নিয়ে বসে আছেন যে এত কিছুর পরে, এত লোক এতবার করে বলার পরেও আপনারা চাল আর কাপড় আলাদা করে সেগ্রিগেটেড লিস্ট দিতে পারছেন না? দেখুন, পশ্চিমবাংলায় এইটুকু বলতে পারি এটা খুবই স্বাভাবিক। এইটাই হয়ে এসছে পশ্চিমবাংলায়, এটা আমরা ফেস করেছি। সুদীপ্ত একটা 23 বছরের ছেলে আমাদের সঙ্গে মিছিল করতে গেছিল, ঠিক এরকম ভাবে পুলিশ তার মাথায় লাঠির বাড়ি মেরেছিল, সে মরে পড়েছিল রাস্তা, আমাদের কোলে মাথা রেখে মারা গেছিল। এত কিছু ঘটলো কালকে দুপুরবেলা, পুলিশ কিন্তু বলে দিয়েছে সব্যসাচী দত্তকে আটকে রাখাটা অন্যায় হয়েছে। পরে কি হয়েছে স্পেসিফিক অভিযোগ পেলে আমরা দেখব। সব্যসাচী দত্ত এখানে এসেছিল কি করতে? উনি এসেছিলেনটা এখানে কি করতে? এই সব্যসাচী দত্তর হাতে আপনি খুব ভালো করে জানবেন 2015 সালে 50 জনের ওপর সাংবাদিক 3 ঘন্টার মধ্যে মার খেয়ে সল্টে কামড়িতে ভর্তি হয়েছিল এই বিধাননগরে। সব্যসাচী দত্ত কি জিনিস, ওকে কেন পাঠানো হয় আমরা জানি না। মহাভারতে অর্জুনকে সব্যসাচী বলা হতো 2 হাতে অস্ত্র চালাতে হতো পারতো বলে, আর এ হচ্ছে এই যুগের সব্যসাচী, এ 2 হাতে 2টা রাজনৈতিক দলের পতাকা একসঙ্গে ব্যালেন্স করতে পারে। এ হচ্ছে এসছিল এখানে গুন্ডামি করতে, তাকে আটকাবে না তো কি ফুলমালা দিয়ে পুজো করবে তাকে? বলছেন যে আমাকে আটকালে আমি কি আদর করব? শুনুন, একটা কথা বলি, আপনাদের মনে থাকবে ভোটের আগে উনি দলবদল করেছিলেন, বিধানসভা ভোটের পরে যখন উনি আবার তৃণমূলে ফিরছেন কার হাত থেকে পতাকা নিয়েছিলেন? কার হাত থেকে? পার্থ চ্যাটার্জির হাত থেকে পতাকা নিয়ে সব্যসাচী তৃণমূলে ফেরত এসেছিল, যে পার্থর জন্য আজকে এতগুলো ছেলেমেয়ে রাস্তায় বসে আছে। চোরের হাত থেকে পতাকা নিয়ে দলে আবার ফেরত এসেছিল। একে দেখে ছেলেমেয়েরা স্লোগান দেবে না তো কাকে দেখে স্লোগান দেবে?